ওকে, তো চলো স্টার্ট করছি আমাদের সেশন। তো আজ আমরা করতে চলেছি ছায়া পদার্থবিজ্ঞানের পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে এমসিকিউর সলিউশন। আজকে একটা সিঙ্গেল ভিডিওতে আমরা 1 থেকে 21 পর্যন্ত কমপ্লিটলি সলিউশন করব এবং বুঝবো, ঠিক আছে, তার পেছনের যে কনসেপ্টটা আমরা বুঝবো। তো চলো আরম্ভ করি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। তো কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলছে যে ইউরেনিয়াম ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম নিউক্লিয়াসের ঘনত্ব দিয়েছে প্রায় কত। দেখো নিউক্লিয়াসের ঘনত্ব দেওয়া থাকলো মানে তোমরা কি করবে বলো। নিউক্লিয়াসের ঘনত্ব দেওয়া থাকলো মানে 10⁻17 কেজি পার মিটার কিউ যেখানে আছে ওটাকে তোমরা টিক করবে। নিউক্লিয়াসের ঘনত্ব কি 10⁻17 কেজি পার মিটার কিউ, এটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। কিভাবে হয় বলে দিচ্ছি, একটু মনে রাখবে। রো ইকুয়ালস টু কি হয়, এম বাই ভি হয়। প্রথম কোশ্চেন আমরা করছি, এম বাই ভি হয়। এই এম কি গো, একটা নিউক্লিয়াসের এম বলতে তার নিউক্লিয়ন নাম্বারকে বোঝায়। তাহলে এখানে হচ্ছে নিউক্লিয়ন নাম্বার এ, ঠিক আছে, ভর সংখ্যা এ। তাহলে এত কি এ এম ইউ, ভর সংখ্যা যদি এ হয় তাহলে ভরটা কত হবে এ এ এম ইউ। তাহলে 1 এম ইউ মানে কত, এ এ এম ইউ মানে কত, এ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻, কত হয় গো 27 এত কেজি হয়। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি হলো, ডিভাইডেড বাই এটা হবে 4/3 পাই আর নটের হোল কিউব। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার এবার আমরা কি করব, এটা হচ্ছে ইন্টু এ করব, ঠিক আছে, আয়তন। তাহলে এটা নিউক্লিয়ন আছে, প্রত্যেকটা নিউক্লিয়নের আয়তন হচ্ছে এইটা। তাহলে এ ইন্টু এটা করব, এ এ কেটে গেল। তো এখানে আর নোটের মান কি বসাতে হবে, 1.6 ইন্টু 10⁻⁻27 কেজিটাকে আমি দূরে লিখছি 4/3 ইন্টু পাই ইন্টু এটা হচ্ছে কত 1.2 ইন্টু 10⁻⁻15 এত মিটার, এটার হোল কিউব দিয়ে এখানে হবে মিটার কিউব। আর এইটা করলে তোমার আসবে 2 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে ডেরিভেশন অফ দি নিউক্লিয়ার ডেনসিটি। তাহলে একটা নিউক্লিয়াসের ঘনত্ব কত হয়, একটা নিউক্লিয়াসের ঘনত্ব 10⁻17, অর্ডারটা কত 10⁻17, 10⁻17, এটা হচ্ছে অর্ডার অফ দি নিউক্লিয়াস। একদম ক্লিয়ার হয়েছে? যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা পড়ো। বলছে কোনটা সঠিক বিকল্প, সঠিক বিকল্পটি বাছতে বলছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এর এ অপশনটা পড়ো, কি দিয়েছে বলছে একটি একটি সুস্থিত নিউক্লিয়াসের স্থির ভর বিচ্ছিন্ন নিউক্লিয়নগুলির স্থির ভরের সমষ্টি থেকে কম। আর এটাই তো হচ্ছে বাইন্ডিং এনার্জি, তাই না? বন্ধন শক্তি কাকে বলবো? একটা নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। এইটা মিলে কি হয়, একটা অ্যাটম হয়, ঠিক আছে। তো একটা নিউক্লিয়াসের একটা ভর যদি মাপবো, দেখা যাবে প্রোটন প্লাস নিউট্রন এদের যে মিলিত ভর যা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভর তার থেকে কম হয়। কেন কম হয় না, যে পরিমাণ ভর হ্রাস হয় সেইটুকু ভরের সমতুল্য শক্তি E=mc² অনুযায়ী পরিবর্তিত হয়ে যায় তার বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তির জন্য। মানে এই প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসে বেঁধে রাখার কাজে ব্যয়িত হয়ে যায় সেই পরিমাণ শক্তি, সেই জন্য এই ভরের হ্রাসটা ঘটে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের স্থির ভর কি হবে না বিচ্ছিন্ন নিউক্লিয়ন। নিউক্লিয়ন কাকে বলে একটু বলে দিচ্ছি, নিউক্লিয়ন। আর এইটা হচ্ছে তার ভর সংখ্যা এ, আর এইটা এ মানে কি প্রোটন, প্রোটন আর নিউট্রন, তাই তো, প্রোটন প্লাস নিউট্রন এদের মিলিত সংখ্যাকে কি বলা হয়,
নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে? প্রোটন প্লাস নিউট্রন এদের মিলিত সংখ্যাকে কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা। আর এটাই হচ্ছে এ, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোর মিলিত ভর নিউক্লিয়াসের ভরটা কি হয়? এদের থেকে কম হয়, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। যাব এরপরে নেক্সট কোশ্চেন, ঋণাত্মক বিঘটন। তাহলে দেখো বিটা বিঘটন কয় প্রকার? বিটা বিঘটন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কি বিটা মাইনাস বিঘটন, আর হচ্ছে বিটা প্লাস বিঘটন। যদি বিটা মাইনাস বিঘটন হয় সেক্ষেত্রে কি হয় গো? সেক্ষেত্রে একটা নিউক্লিয়াস বিঘটিত হবে, দিয়ে একটা ইলেকট্রন নিঃসৃত হবে, আর সেক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। আর বিটা মাইনাসের ক্ষেত্রে কি হয় না, ঘটনা একই ঘটে কিন্তু তার পারমাণবিক ক্রমাঙ্ক 1 কি হয়? হ্রাস পায়। তাহলে এখানে কি হয়? +1 হয় কি না প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি হয়? পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, এখানে কি হয়? 1 হ্রাস পায়। তাহলে বিটা মাইনাস আর বিটা প্লাসের মধ্যে পার্থক্য কি? বিটা মাইনাস হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, বিটা প্লাসটা কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম যত তেজস্ক্রিয় মৌল আছে সেক্ষেত্রে কিন্তু বিটা প্লাস বিঘটনটা ঘটতে থাকে। তো এখানে বলেছে পরমাণুর একটা ইলেকট্রন নিঃসৃত হয়, আগে থেকেই নিউক্লিয়াসে ছিল এরকম একটি ইলেকট্রন নিঃসৃত হয়, আগে থেকে ছিল এরকম একটা নিঃসৃত হয় না, পরমাণুর একটা ইলেকট্রন নিঃসৃত হয়। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না কি? তো দাঁড়াও একটু ওয়েট করো। নিউক্লিয়াসের একটি নিউট্রনের বিঘটনের ফলে ইলেকট্রন নিঃসৃত হয়, নিউক্লিয় বন্ধন শক্তির একটি অংশ ইলেকট্রনে রূপান্তরিত হয়। তাহলে কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হবে অপশন সি, নিউক্লিয়াসের একটি নিউট্রনের বিঘটনের ফলে ইলেকট্রন নিঃসৃত হয়। এইটা কিন্তু বিটা বিঘটনে হয়। তাহলে বিটা বিঘটনে কি হয়? আগে বিঘটনের ফলে তো ইলেকট্রন নিঃসৃত হবে, আর অপশন এ তে যেটা বলেছে পরমাণুর একটা ইলেকট্রন, পরমাণু থেকে একটা ইলেকট্রন যদি নিঃসৃত হয়ে যায় তাহলে পরমাণুটা কি হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে তো তা ঘটে না, এখানে কি হয় না পরমাণুটা কিন্তু আয়নিত হয় না, সেখান থেকে একটা নতুন মানে অপত্য সৃষ্টি করে, ঠিক আছে? তো বিটা হচ্ছে একটা ইলেকট্রন কণা ইজেক্টেড করে দেয়, ঠিক আছে? তো এটা কি হবে? যে নিউট্রনের বিঘটন হয় ফলে একটা ইলেকট্রন নিঃসৃত হয়ে যায়। ক্লিয়ার? যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলছে কোন উক্তিটি সঠিক? বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি বলছে সদৃশ, বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি, ঠিক আছে, সদৃশ। হ্যাঁ, বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি কিন্তু সদৃশ। দেখো প্রথমে আমি ক্যাথোড বলি, ক্যাথোড রশ্মি আর হচ্ছে কি বিটা রশ্মি। ক্যাথোড রশ্মি কিভাবে তৈরি হয় না তড়িৎ মক্ষণের ফলে সৃষ্টি হয়, তড়িৎ মক্ষণ নলে সৃষ্টি হয়। এবং কি হয় না ক্যাথোড আর অ্যানোড, এখান থেকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন ছুটে যায়। এই তড়িৎ মক্ষণ নলে কি হয় না ভ্যাকুয়াম চেম্বার আছে, ভ্যাকুয়াম চেম্বারের ভিতর ক্যাথোড আছে অ্যানোড আছে, তাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করা হয়েছে। তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন ছুটে যাবে অ্যানোডের দিকে। আর বিটা রশ্মি, বিটা রশ্মি কি হয় তেজস্ক্রিয়ভাবে বিঘটিত হয়, তেজস্ক্রিয়ভাবে, তেজস্ক্রিয়ভাবে বিঘটিত হয়ে থাকে। আচ্ছা 2 নম্বরে একটা পয়েন্ট আমি লিখছি, ক্যাথোডের ক্ষেত্রে মানে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কি হয় পরমাণুর বহিস্থ, পরমাণুর বহিস্থ কক্ষপথের ইলেকট্রন এখানে কিন্তু গতিশীল হয়। আর এখানে কি হয়, এখানে কি হয় এখানে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার ফলে নিঃসৃত হয়, নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন যখন রূপান্তরিত হয় ঠিক সেই সময় বিটা রশ্মি নির্গত হয়। তাহলে এই দুটো আমরা দেখলাম একই রকমের জিনিস, সেই ইলেকট্রন নিঃসরণ করে থাকে। তো বিটা রশ্মি এবং ক্যাথোড রশ্মি এগুলো কিন্তু সদৃশ। এই তড়িৎ মক্ষণ এক্সাম্পলটা সব থেকে ভালো, ঠিক আছে, ইলেকট্রন নিঃসরণ করে। চলো তারপরে যাব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলছে রেডিও আয়োডিন, বলছে রেডিও আয়োডিনের অর্ধায়ু দিয়েছে 8 ডেজ, রেডিও আয়োডিনের অর্ধায়ু কত? 8 দিন। রেডিও
রেডিও আয়োডিনের অর্ধায়ু দিয়েছে 8 ডেজ। বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে I-131 এর একটি নমুনা দেওয়া থাকলে বলা যায় টি ইকুয়ালস টু 4 দিন। এটা তো একদম ভুল। 4 দিন আগে যে নিউক্লিয়াস বিঘটিত হবে না, এটা তো একদম বলা যায় না, তাই না? আচ্ছা, তো 4 দিন আগে যে নিউক্লিয়াস বিঘটিত হবে না সেটা বলা যায় না। ওকে, আচ্ছা, ওকে, চলো তাহলে 4 দিন আগে নিউক্লিয়াসের কোনো বিঘটন হবে না এই কথাটা আমরা বলতে পারবো না। ক্লিয়ার হয়েছে? বলছে টি ইকুয়ালস টু 8 ডে এর আগে কোনো নিউক্লিয়াস বিঘটিত হবে না। ঠিক আছে, এটাও সে একই রকম, এটাও আমরা বলতে পারবো না। হ্যাঁ, তো এখন আমরা নিউক্লিয়াসের বিঘটন লক্ষ্য করছি, মানে 4 দিন আগে বা 8 দিন আগে যে তার বিঘটন হয়নি এটা তো আমরা বলতে পারবো না কোনো দিনের জন্য। টি ইকুয়ালস টু 16 ডেজ, 16 দিনের মধ্যে সব নিউক্লিয়াস বিঘটিত হয়ে যাবে, এটা আমরা বলতে পারবো না, এটা কনফিউজড। 16 দিনের মধ্যে যে সম্পূর্ণ বিঘটিত হয়ে যাবে তার কি মানে নিশ্চয়তা আছে? তার জন্য আমাকে অঙ্ক কষে বার করতে হবে। ডি তে বলেছে একটি নির্দিষ্ট নিউক্লিয়াস টি ইকুয়ালস টু 0 এই সময়ের পর যে কোনো সময়ে বিঘটিত হতে পারে। এটা কিন্তু একদম সঠিক, ডিটা একদম সঠিক। বলছে একটি নিউক্লিয়াস টি ইকুয়ালস টু 0 এর পর যে কোনো সময় বিঘটিত হতে পারে, এটা কিন্তু একদম ঠিক বলেছে। ঠিক আছে, এই জাস্ট আমি একটা মৌলকে দেখছি তার টি ইকুয়ালস টু 0, তাহলে এরপর কি যে কোনো সময় আমরা কি দেখব যে নিউক্লিয়াসটা বিঘটিত হচ্ছে, তাহলে টি ইকুয়ালস টু 0 এর পরের যে কোনো সময় আমরা বলতে পারি নিউক্লিয়াসটা বিঘটিত হতে পারে। তো চলো যাবো এর পরের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো, বলছে একটি প্রদত্ত নমুনায় দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, বিভাজিত হয়ে একটি সুস্থির নিউক্লিয়াস আর গঠন করে। টি ইকুয়ালস টু 0 তে পি কিউ এর পরমাণু সংখ্যা দিয়েছে। তাহলে এখানে আমি লিখছি টি ইকুয়ালস টু 0 সময়ে, ঠিক আছে, পি এর নিউক্লিয়াস সংখ্যা কত? পি এর নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে 4n0। তো ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো পি ইকুয়ালস টু 4n0। এবার দেখো যদি আমি বলি যে কিউ, কিউ এর কত? কিউ এর হচ্ছে n0। ঠিক আছে, প্রাথমিক সংখ্যা কত ছিল? পি এর n4n0, কিউ এর n0 অনলি। ঠিক আছে, এবার এখানে কি বলেছে তারপরে কোশ্চেনে দেখো টি ইকুয়ালস টু, ঠিক আছে, 1 মিনিট ও 2 মিনিট পরে। তাহলে টি ইকুয়ালস টু যদি 1 মিনিট হয় তাহলে এটাকে টিপি বলবো 1 মিনিট, আর টি কিউ ইকুয়ালস টু দিয়েছে 2 মিনিট। ঠিক আছে, তাহলে পি ও কিউ এর এই সময়টা পরে, এই সময়টা পর পি ও কিউ এর, ঠিক আছে, এই সময়টা পর পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা কি হবে বলো? নিউক্লিয়াস সংখ্যা কত হবে? আমি ধরলাম এনপি ও এনকিউ ধরে নিলাম। ঠিক আছে, এই সময়টা পর, এটা হচ্ছে প্রাথমিক ছিল, এটা হচ্ছে টি ইকুয়ালস টু 1 মিনিট, টি ইকুয়ালস টু 2 মিনিট পর তার নিউক্লিয়াসের সংখ্যা। এবার আমরা কি জানি? এন বাই এন নট, এন বাই এন নটটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে কি প্রাথমিক। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে এনপি বাই 4n0 ইকুয়ালস টু কি বলতে পারি? হাফ ইকুয়ালস টু, আমরা জানি কি টি বাই
টি হাফ, আর টি হাফটাকে আমি লিখছি টিপি মানে পির জন্য। আবার লিখতে পারি যে এন কিউ বাই এন নট, কারণ দেখো এনপিটা এখন হয়েছে টি ইকুয়ালস টু 1 মিনিট পরে, আগে ছিল কি 4 এন নট, কিউটা হয়েছে এন কিউ, আগে ছিল এন নট, তাহলে ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার, এটাকে আমি টি পি করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি টি পি করে দিচ্ছি, আর এটাকে টি কিউ করে দিচ্ছি, আর এটাকে ক্যাপিটাল টি কিউ করে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে আমরা বার করতে পারি কি না, এন পি ইকুয়ালস টু 4 এন নট হাফ টু দি পাওয়ার টিপি মানে 1, তাহলে 1 বাই, আচ্ছা অর্ধায়ু কি দিয়েছে, অর্ধায়ু দিয়েছে, অর্ধায়ু দিয়েছে, আচ্ছা এটা অর্ধায়ু দিয়েছে, ঠিক আছে, এটা ক্যাপিটাল টি করে নিচ্ছি আমি, অর্ধায়ু দিয়েছে এটা। তো এই টিটা আমাকে বার করতে বলেছে, তাহলে টিটা একটা নির্দিষ্ট একটা সময় হবে, তাহলে টিটা নির্দিষ্ট একটা সময় হবে উভয়ের ক্ষেত্রে, তাই আমরা টি বাই এটাকে লিখে নিব টিপি, টিপি মানে 1, আবার এটাকে লিখবো এন কিউ ইকুয়ালস টু এন নট হাফ টু দি পাওয়ার টি বাই টি কিউ। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা কি করব, দেখো এখানে বলেই দিয়েছে যে প্রাথমিকভাবে নমুনাটিতে আর এর কোনো নিউক্লিয়াস নেই, যখন পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান হবে তখন আর এর নিউক্লিয়াস কত হবে জানতে চেয়েছে। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে এনপি ইকুয়ালস টু এন কিউ, ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখব 4 এন নট হাফ টু দি পাওয়ার টি ইকুয়ালস টু এন নট হাফ টু দি পাওয়ার টি বাই টি কিউ। ক্লিয়ার? তো এন নট কাটলো, তো এখান থেকে আমরা বলতে পারি 4 ইকুয়ালস টু এই যে হাফ টু দি পাওয়ার, এটা হচ্ছে কি 1 বাই, আচ্ছা এখানে টি কিউ লিখে দিয়েছি না, টি কিউর মানটা বসাতে হবে, তো এখানে টি কিউর মানটা বসিয়ে নিয়ে, টি কিউর মানটা কত দিয়েছে, 2 দিয়েছে, দেখো 2, তাহলে এখানেও 2 বসিয়ে নিব, টি কিউর মানটা 2 বসিয়ে নিলাম, তাহলে ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই 2 মাইনাস টি, তাহলে হাফ টু দি পাওয়ার মাইনাস টি বাই 2 উল্টে, আচ্ছা এটাকে কি করা যাবে, দেখো এটাকে এটাকে আমি কি করতে পারি, এটাকে 2 এর হোল স্কয়ার করে দিলাম সমান হাফ টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। আচ্ছা এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, তাহলে 2টা উপরে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার টি বাই 2, বোঝা গেল? এবার টি বাই 2 ইকুয়ালস টু, তাহলে 2 হলো, এখান থেকে টি ইকুয়ালস টু 4 মিনিট, এটা আমাদের বেরালো। ক্লিয়ার হয়েছে? টি ইকুয়ালস টু 4 মিনিট, টি ইকুয়ালস টু 4 মিনিট পেয়ে গেলাম। এরপর আমাদের বলেছে, কোশ্চেন কি পড়েছে বলেছে পড়ো, বলছে 4 মিনিট পর, ঠিক আছে, এই 4 মিনিট পর এবার বলেছে উভয় প্রকার পরমাণুর সংখ্যা কি হবে, সমান হবে, যখন পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান, তার মানে আমরা এখান থেকে কি বলবো, আমরা এখান থেকে বলবো, এখানে অঙ্ক করছি আমি, দেখো যে 4 মিনিট পর কি হবে, পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা, তাই তো, নিউক্লিয়াস সংখ্যা সমান হবে, নিউক্লিয়াস সংখ্যা সমান হবে। ক্লিয়ার? 4 মিনিট পরে সমান হবে। এবার এই যে যখন সমান হবে, তাহলে 4 মিনিট পরে বুঝে গেলাম সমান হবে, তাহলে 4 মিনিটে কত বিঘটিত হয়ে যাবে না এখানে বসাতে হবে, 4 মিনিটে কত বিঘটিত হয়ে যাবে এখানে বসাতে হবে, হাফ টু দি পাওয়ার 4, তাহলে 4n ইন্টু হাফ টু দি পাওয়ার 4, তাহলে একের কি হবে, এটা 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে n বাই 4n বাই 16, তাহলে 4 4 16 মানে n বাই 4 হবে, তাহলে পড়ে থাকবে কত, আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আর এর নিউক্লিয়াস, তাহলে এখানে হবে সমান হবে, এবং অতএব আর এর নিউক্লিয়াস সংখ্যা হবে, নিউক্লিয়াস
সংখ্যা হবে। দেখো আমাদেরকে বলে দিয়েছিল যে পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান হবে, তো সমান করলাম। এবার বলেছে 4 মিনিট পর, 4 মিনিট পর আমরা এখানে পেয়ে গেলাম, অঙ্ক কষে পেয়ে গেলাম 4 মিনিট পর তারা কি হবে, সমান হবে। এবার 4 মিনিট পর মানে t = 4 এখানে বসিয়ে দিলে, তাহলে এটা হচ্ছে কি অন্তিম পরমাণু সংখ্যা। তাহলে পরে থাকবে কত, পরে থাকবে কত কি করে বার করবে? দেখো p কত পড়ে থাকবে আর q কত পড়ে থাকবে, আর এই p q যত পড়ে থাকবে সেটাই হচ্ছে r, মানে r এর নিউক্লিয়াস। তাহলে p কত পড়ে থাকবে, p পড়ে থাকবে, p প্রাথমিক ছিল এই যে 4n0, তাহলে পড়ে থাকবে কত না, আমাকে দেখতে হবে বিগড়িত হবে কত। এখানে t = 4 বসাবো, তাহলে 1 এর 16 হবে, তাহলে 4 4 16 মানে n0/4, এইটুকু কি হবে বিগড়িত হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে এইটুকু প্লাস। এখানে দেখো কিউ এর প্রাথমিক ছিল n0 মাইনাস বিগড়িত কত হবে, t = 4 বেরিয়েছে, তার মানে 4/2 মানে 2 হবে, হাফ টু দি পাওয়ার 2 মানে 1 এর 4, তার মানে n0/4। তাহলে ছিল n0 আর n0/4 কি বিগড়িত হয়ে গেছে। কোত্থেকে বার করছি, এই যে ইকুয়েশন থেকে বার করছি, ঠিক আছে, আর এটার এই ইকুয়েশনটা থেকে বার করলাম। ক্লিয়ার হয়েছে? এবার দিয়ে এখানে বসাবো n0/4, এটাও n0/4 বেরিয়েছে এখান থেকে, দেখো t = 4 বার করলে, তাহলে ইকুয়ালস টু কি হবে এটা 4n0, 4n0 এটা কি হবে, এটা হবে 5n0 মাইনাস 2n0/4 হবে, 2 2 কাটলো, ঠিক আছে, ইকুয়ালস টু 5n0 মাইনাস n0/2, তাহলে কত হবে 10 মাইনাস 1, তাহলে 9/2 n0, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, আমার ফটোটা আউট হয়ে গেছিল, ফটোটা আবার লাগালাম, ঠিক আছে, আমি এবার হাজির হয়ে গেছি। ক্লিয়ার? তো আমি হাজির হয়ে গেলাম। ওকে, আমি একটু ভেনিস হয়ে গেছিলাম মাঝে, তাই তো? ওকে, দেখো হাজির হয়ে গেছি। তাহলে অঙ্কটা বোঝা গেছে, ঠিক আছে। তো অঙ্কটাতে বলেছিল যে 1 মিনিট ও 2 মিনিট তার অর্ধায়ু দিয়েছিল, তো সেখান থেকে আমাদেরকে এটাও বলে দিয়েছিল যে প্রাথমিক পরমাণু সংখ্যা বা নিউক্লিয়াস সংখ্যা দিয়েছিল 4n0 আর n0, সেখান থেকে আমরা সমান করলাম, ঠিক আছে, সমান করে টি পেলাম, তাহলে এই সময়ে কত বিঘটিত হবে তা বার করলাম, তো প্রাথমিক থেকে বিয়োগ করলাম, হ্যাঁ, তো তাদের যোগফলটাই হচ্ছে আর এর নিউক্লিয়াসের সংখ্যা। ক্লিয়ার হয়েছে? যাবো এর পরের অঙ্ক, 7 দাগের অঙ্ক। দেখো একটি উদ্দীপ্ত নিয়ন 22 নিউক্লিয়াস দুটি আলফা কণা ও একটি অজানা নিউক্লিয়াসে বিঘটিত হয়েছে, এই অজানা নিউক্লিয়াসটি কি? তো এটা একটু করে ফেললেই হয়ে গেল, খুবই সোজা এটা। দেখো নিয়ন দিয়েছে, নিয়ন 22, দুটি আলফা, তাহলে দুটি আলফা, দুটি আলফা, দুটি আলফা, দুটি আলফা মানে কি দুটো হিলিয়াম 24, দুটো হিলিয়াম 24, তাহলে এখান থেকে আমার ভর সংখ্যা কত কমবে, 4 দুগুণে 8, 8 কমে যাবে, ভর সংখ্যা কত কমবে, 8 কমবে। তাহলে 22 মাইনাস 8 কত হয় গো, 22 মাইনাস 8 কত হয় 14, তাহলে এটা কত হবে 14 হবে ভর সংখ্যা। ভর সংখ্যা যদি 14 হয়, এইটা কি হবে, মৌলটা কি হবে, আমি ধরলাম এটা এক্স মৌল হবে, তাহলে এই মৌলটা কি আমাকে বার করতে হবে, কি এটা আমাদের অক্সিজেন হবে, অক্সিজেন কোনোদিনও হবে না, কোন অক্সিজেন হচ্ছে 16, বোরন হবে না, বোরন 10 হবে না, আচ্ছা নাইট্রোজেন হবে, আচ্ছা নাইট্রোজেন যদি হয়, নাইট্রোজেন তো 14 হয়, কিন্তু দেখো নাইট্রোজেন এটা হবে না, কারণ কি এটা কিন্তু তেজস্ক্রিয় একটা হবে, যেহেতু নিয়ন থেকে আলফা বেরিয়েছে মানে এটা কিন্তু তেজস্ক্রিয় একটা পদার্থ হবে, আর তেজস্ক্রিয় পদার্থ কার্বন হয়, কার্বন মানে হচ্ছে রেডিও কার্বন, রেডিও কার্বনের কিন্তু 14 হয়, রেডিও কার্বনের ভর সংখ্যা কত হয় 14 হয়ে থাকে। তাহলে এইটা কি হবে, এগুলো আমরা পড়েওছি, রেডিও কার্বন, কার্বন 14, তাহলে কথা বোঝা গেল কি হবে, এটা কি হবে কার্বন 14, রেডিও কার্বনের কি হয়ে থাকে 14 হয়ে থাকে, কার্বন 14, এটাকে আমরা কি বলে থাকি, এই আইসোটোপটাকে কি বলে থাকি, রেডিও কার্বন, ঠিক আছে। কার্বন যদি স্টেবল হয় তাহলে তার ভর সংখ্যা কত হয় 12 হয়, কিন্তু কার্বন যদি তেজস্ক্রিয় হয় তখন তার ভর সংখ্যা 14 হয়ে থাকে, তাহলে 14 হয়েছে মানে এটা
অবভিয়াসলি কার্বন হবে। চলো 8এরটা কি বলছে দেখো, একটি সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনার বিকিরণের হার বিপদ সীমার 64 গুণ বেশি। আচ্ছা, বিকিরণের হার মানে এখানে কিন্তু সক্রিয়তা বলেছে, কি বলেছে? সক্রিয়তা। বিকিরণের হার মানে dN/dt, আর এটাই তো সক্রিয়তা, কি গো? এটাই হচ্ছে সক্রিয়তা, আর এটাই হচ্ছে এ, আর এ মানে কি ল্যামডা ইন্টু এন হয়, ঠিক আছে? এটা হচ্ছে ল্যামডা ইন্টু এন। এবার দেখো বিকিরণের হার বিপদ সীমার হচ্ছে 64 গুণ। বিপদ সীমা কখন? যদি এটা হচ্ছে কি সক্রিয়তা, প্রাথমিক সক্রিয়তা কি হবে? যদি আমার প্রাথমিক সক্রিয়তা যদি এ নট হয়, তাহলে বিপদ সীমার এত গুণ বেশি, ঠিক আছে? বিকিরণের হার বিপদ সীমার এত গুণ বেশি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এ নট এইটা ইকুয়ালস টু সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনার যে বিকিরণ, এটা হচ্ছে এ। তাহলে এটা কত গুণ বেশি? 64 গুণ মানে বেশি। বিপদ সীমা হচ্ছে এ নট, মানে প্রথমে যখন সে নিউক্লিয়াসটা ছিল তার তেজস্ক্রিয় বিকিরণের হার কিন্তু অনেক বেশি ছিল, এখন কিন্তু কমে গেছে। তাই তার 64 গুণ হলে গিয়ে সেই আগের নিউক্লিয়াসের বিকিরণের হার হবে। তার মানে এটা কিন্তু বিপদ সীমার বিকিরণের হার হবে, ঠিক আছে? মানে তখন কিন্তু খুব হিউজ পরিমাণের বিকিরণ হচ্ছিল। এবার এ যদি ল্যামডা এন হয়, এ নট কি হবে? ল্যামডা ইন্টু এন নট হবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমরা বসিয়ে দিব, ঠিক আছে? তো এখানে কি বসাবো না, ল্যামডা এন নট বসাবো, 64 বসাবো, এর জায়গায় বসাবো ল্যামডা এন নট। এন নট কেটে গেল, তো থাকলো কি, আচ্ছা সরি, ওইটা কি হবে, ল্যামডা এন হবে, ঠিক আছে? ল্যামডা এন হবে। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, থাকলো কি, আচ্ছা এন বাই এন নট করলাম, মানে এই এনটাকে পাশে আনলাম। তাহলে 64টাকে কি করতে হবে, নিচে আনতে হবে, 1/64। এবার দেখো এন বাই এন নট ইকুয়ালস টু 1/64। আমরা ফর্মুলা কি জানি, এন বাই এন নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই কি হয়, টি হাফ হয়, তাই তো? অর্ধায়ু দিয়ে দিয়েছে 2 ঘন্টা, তাহলে আমরা লিখবো হাফ টি বাই 2 লিখবো, ঠিক আছে? কোশ্চেনে বলে দিয়েছে। তো এখানে পুট করব এন বাই এন নটের জায়গায় হাফ ইন্টু টি বাই 2, আর 64 মানে কত গো, 1/2 এর কত হবে, 2 2 4 2 8 2 16 2 32 2 16 32 2 64, তাহলে এটা 6 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি t/2 ইকুয়ালস টু 6, বা বলতে পারি t ইকুয়ালস টু 12 ঘন্টা, ঠিক আছে? t ইকুয়ালস টু 12 আওয়ার হবে। তো যাবো নেক্সট কোশ্চেন, আর তো মাত্র কয়েকটা মাত্র কোশ্চেন আছে, একটু ভালো করে দেখে নাও। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দিয়ে দিয়েছে 20 মিনিট, তাহলে টি হাফ দিয়েছে, কত দিয়েছে, 20 মিনিট দিয়েছে, ঠিক আছে? টি হাফ দিয়েছে। আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি n ইকুয়ালস টু এন নট e টু দি পাওয়ার, ফর্মুলা কি জানি, n ইকুয়ালস টু এন নট মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে n বাই এন নট ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হবে, ঠিক আছে? হলো? আচ্ছা, এবার এইখানে এই টাইপের অঙ্কতে একটু দেখো মনে রাখবে, যদি এটা হয় তো এই ক্ষেত্রে এই যে এন নট, এন বাই এন নট এটাকে কি বলা হয়, এন বাই এন নট এটাকে বলা হয় অবশিষ্ট অংশ। কি বলা হয়, অবশিষ্ট অংশ, একে কি বলা হয়, অবশিষ্ট অংশ। আচ্ছা, তো এটা হচ্ছে কি প্রাথমিক অংশ এন নট, আর এনটা হচ্ছে কি অন্তিম।
তো অংশ যদি বলে অন্তিম মাইনাস প্রাথমিক দিলে এটা হবে অবশিষ্ট অংশ হবে। আবার 1 মাইনাস এন বাই এন নট যদি হয় এইটাকে বলা হয় বিঘটিত অংশ। কি বললাম? বিঘটিত 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 অংশ বা ক্ষয়প্রাপ্ত অংশ। কি বললাম? বিঘটিত অংশ বা ক্ষয় প্রাপ্ত অংশ। ক্লিয়ার হয়েছে? এইটুকু জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? এইটাকে কি বলা হয়? এন বাই এন নট কে কি বলা হয়? অবশিষ্ট অংশ। অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ, প্রাথমিক আর অন্তিম মানে নিউক্লিয়াসের তোমাকে ভর দেওয়া আছে, তাহলে অবশিষ্ট অংশ কত, কেমন কি বার করবে, এত লজিক না খাটিয়ে মাথা না খাটিয়ে এন বাই এন নট করে দিলে উত্তর। আবার বিঘটিত অংশ মানে কত অংশ বিঘটিত হয়ে গেছে কিভাবে বার করবে না 1 মাইনাস এন বাই এন নট করে দিলে বিঘটিত অংশ বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা আসো, বলছে t1 সময়ে পদার্থটির 1/3 অংশ আর t2 সময়ে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, সূত্র কি লাগাবো দেখো, তাহলে ফার্স্ট আর সেকেন্ড, তো এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। তো ফার্স্ট মানে t1 সময়ে আবার t2 সময়ে, ঠিক আছে? তো t1 সময়ে কি হচ্ছে 1 মাইনাস n বাই এন নট ইকুয়ালস টু এত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত মানে 1 মাইনাস এন বাই এন নট, এইটা ইকুয়ালস টু কি লিখতে হবে 1/3 লিখতে হবে। তো এখান থেকে আমরা পাবো n বাই এন নট ইকুয়ালস টু 1 মাইনাস 1/3, তাহলে কি হবে 2/3 হবে। আবার n বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়। প্রথম ক্ষেত্রে টিটা t1 ইকুয়ালস টু 2/3। ক্লিয়ার হয়েছে? এবার এটাকে উল্টেও দিতে পারো তুমি, ঠিক আছে? এটাকে যদি তুমি উল্টে নাও তাহলে কত হবে না ই টু দি পাওয়ার ল্যামডা t1 ইকুয়ালস টু 3/2 হবে। আবার এটা হচ্ছে t1 সময়ে, t2 সময়ে ঘটনা কি ঘটছে না 1 মাইনাস n বাই এন নট ইকুয়ালস টু বলছে 2/3 অংশ ক্ষয় প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, বার করতে হবে কিন্তু t2 মাইনাস t1, আর এই t2 মাইনাস t1 বার করার জন্য এত কথা করছি আমি। দেখো তারপর দেখো এখান থেকে n বাই এন নট বার করব 1 মাইনাস 2/3, তাহলে কত হবে 1/3 হবে। আচ্ছা এখানে n বাই এন নট এখানেও বসাবো সেই একই সূত্র, এই সূত্র থেকে বসাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t2 ইকুয়ালস টু 1/3 হবে, বা ই টু দি পাওয়ার ল্যামডা t2 ইকুয়ালস টু কি হবে 3 হবে। হয়ে গেল, ওকে। তো এবার দেখো বা বা লিখবো না, এখানে লিখবো দেয়ারফর, ঠিক আছে? অতএব লিখবো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, তাহলে 2 ডিভাইডেড বাই 1 যদি আমি করি, 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে কি হবে ই টু দি পাওয়ার ল্যামডা t2 বাই ই টু দি পাওয়ার ল্যামডা t1 ইকুয়ালস টু 3/2। ঠিক আছে, তাহলে কি হবে ই টু দি পাওয়ার ল্যামডা t2 মাইনাস t1 ইকুয়ালস টু কি হবে 2 হয়ে গেল, এই 3 3 কেটে গেল 2 হয়ে গেল। এবার এই ই টু দি পাওয়ারটাকে তুলবো কি করে না বোথ সাইড ln নিয়ে পাবো, ঠিক আছে? উভয় পাশে ln নিয়ে নিয়ে পাই, উভয় পাশে কি নিয়ে পাই ln নিয়ে পাই, ঠিক আছে? উভয় পাশে ln নিয়ে পাই, দিলে কি হবে ল্যামডা t2 মাইনাস t1 ইকুয়ালস টু এটা হবে ln2, ঠিক আছে? বা t2 মাইনাস t1 ইকুয়ালস টু ln2 বাই হচ্ছে ল্যামডা। আবার আমরা কি জানি t হাফ ইকুয়ালস টু, আমরা কি জানি t হাফ ইকুয়ালস টু ln2 এর মান হচ্ছে 0.693 বাই হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু ln2 বাই t হাফ, ঠিক আছে? তাহলে এখানে ln2 বাই t হাফ
করলে কি হবে অনলি টি হাফ পড়ে থাকবে তাই তো ln2 কেটে যাবে আর টি হাফ এর মান কত বলে দেওয়া আছে 20 মিনিট তাহলে ইকুয়ালস টু 20 মিনিট আর এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে লেখা হয়ে গেলে তোলা হয়ে গেলে আমাকে একটু বলবে ততক্ষণে আমি একটু জল পান করি ঠিক আছে 9 দাগের কোশ্চেন একদম রেডি হলো আচ্ছা যাবো এর পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন বলছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু দেওয়া আছে আচ্ছা গড় আয়ু মানে কি গো গড় আয়ু বলা আছে গড় আয়ু মানে কি অ্যাভারেজ লাইফ এটাকে টাউ বলা হয় তো টাউ কি বলা হয় গড় আয়ুকে টাউ বলা হয় তাহলে টাউ ইকুয়ালস টু কি হয় 1/λ হয় টাউ ইকুয়ালস টু 1/λ হয় আর এইটা সমান দিয়েছে 13 দিন তো এখান থেকে ল্যামডা বার করতে পারবো 1/13 ঠিক আছে ল্যামডাটা বার করে নিতে পারলাম পারলাম ওকে ল্যামডা বার করে নিতে পারলাম এবার বলছে ওই তেজস্ক্রিয় নমুনায় মৌল এত থাকলে তার মানে এন নট দিয়েছে কত 1 গ্রাম কত সময় পরে এত অংশ অবশিষ্ট থাকবে তার মানে n ইকুয়ালস টু 0.5 গ্রাম এত অবশিষ্ট থাকবে ক্লিয়ার তো সময় বার করতে বলেছে t ইকুয়ালস টু ইন্টিগ্রেটিভ সাইন অঙ্ক কি করে করবে অঙ্ক তোমাকে কি কি ডাটা দিয়েছে আগে লিখে ফেলবে আর কি কি বার করতে হবে ওটাকে লিখে ইন্টিগ্রেটিভ সাইন এবার আমরা সূত্র ভাববো দেখো সূত্র কি আমরা জানি n/n নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t বাই কি হয় t হাফ হয় ঠিক আছে আচ্ছা আবার দেখো t হাফ মানে কি হয় গো আমরা কি জানি t হাফ মানে ln2 বাই হচ্ছে কত ল্যামডা তো ln2/λ মানে কত 1/13 তাহলে ln2 মানে হচ্ছে 0.693 বাই 1/13 তাই তো 1/13 তার মানে কি হবে 13 গুণিতক 0.693 আর এটা গুণ করলে তোমার আসবে কত আসবে 9 আসবে ঠিক আছে 9 আসবে 9 আসবে তো হ্যাঁ 9 আসবে সম্ভবত এটা 9 আসবে আচ্ছা দেখো এবার n/n নট n দিয়েছে কত n দিয়েছে 0.5 আর n নট দিয়েছে কত 1 সমান হাফ টু দি পাওয়ার t কত t থাকলো t হাফ কত এটা 9 ঠিক আছে বা আচ্ছা 0.5/1 তার মানে এটা হাফ হবে ঠিক আছে হাফ হাফ মানে হাফ টু দি পাওয়ার 1 সমান হাফ টু দি পাওয়ার t/9 therefore t/9 equals to 1 আচ্ছা তারপর দেখো t equals to এটা হবে 9 মিনিট ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর t equals to 9 আচ্ছা এখানে দিন দিয়েছিল না মিনিট না এটা দিন ছিল 13 দিন ছিল তাহলে এটা কি হবে দিন হবে যেটা দিয়েছে সেটাই হবে 13 দিন আছে তাহলে 9 দিন হবে আমাদের সময় দেখো অঙ্কটা খুব সহজে করা গেল কিছু কঠিন নয় আর তো মাত্র 10 খানা ঠিক আছে ফটাফট দেখো এরপরে খুব সোজা সোজা অঙ্ক আছে চলো এরপরে যাচ্ছি নেক্সট করছি নেক্সট করছি এরপরে 11 নম্বর কোশ্চেন বলছে এটি 215 মৌলের অর্ধায়ু দিয়ে দিয়েছে অর্ধায়ু মানে কি দিয়েছে টি হাফ দিয়েছে 100 এত হচ্ছে মাইক্রো সেকেন্ড বলছে তেজস্ক্রিয় এই মৌলটি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের এত ভাগ হতে সময় লাগবে দেখো এটা কিন্তু বলে দিয়েছে প্রাথমিক ভরের এত ভাগ হতে মানে কি মানে হচ্ছে অবশিষ্ট অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে এত ভাগ হতে মানে অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ সমান n/n নট আর এইটা মানে হচ্ছে 1/16
আর n বাই n নট মানে আমরা কি জানি গো, হাফ টু দি পাওয়ার t বাই t হাফ ইকুয়ালস টু, এটা হবে তো 16। আর 16 মানে কত, 1/2 হোল টু দি পাওয়ার আমরা কত লিখবো, 4 লিখবো, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। ঠিক আছে। আচ্ছা এবার দেখো t বাই t হাফ ইকুয়ালস টু 4, বা t ইকুয়ালস টু 4 ইন্টু t হাফ। আর t হাফ যদি 100 মাইক্রোসেকেন্ড হয় তাহলে এটা কত হবে, 4 ইন্টু 100 মাইক্রোসেকেন্ড, তাহলে কত হবে 400 মাইক্রোসেকেন্ড। ক্লিয়ার হয়েছে? 11 দেখো কমপ্লিট হয়ে গেল, আছে কিনা দেখো উত্তরে, আছে, অপশন এ তে আছে 400 মাইক্রোসেকেন্ড। তো যাবো এরপরে নেক্সট কোশ্চেন, 8 দাগের কোশ্চেনে চলো। 8 দাগে কি বলছে, 8 না, এটা হচ্ছে কি, কত 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 12, 11 গেল তাই না, হ্যাঁ ওটা 11 গেল 12। বলছে স্থির অবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করছে। তাহলে স্থির বেগ ছিল একটা, এরকম একটা পার্টিকেল ছিল, ঠিক আছে, এর ভর কত ছিল এ, ঠিক আছে, বেগ কত ছিল, বেগ কত ছিল, বেগ হচ্ছে 0, ঠিক আছে। তারপর সে কি করেছে, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করেছে। দুহিতা নিউক্লিয়াসের প্রতিক্ষেপ বেগ কত হবে জানতে চেয়েছে। তাহলে স্থির অবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা যদি নিঃসরণ করে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বিক্রিয়া পূর্বে ভরবেগ আর বিক্রিয়া পরে ভরবেগ। তাহলে এটা একটা নিউক্লিয়াস ছিল, এটা একটা নিউক্লিয়াস ছিল এ, তাহলে ঠিক আছে, এ দুটো কণা নিঃসরণ করে দিল, একটা হচ্ছে আলফা কণা, হ্যাঁ হিলিয়াম 24, আর একটা এক্স যে কোনো কণা, এটাকে বলা হচ্ছে কি দুহিতা, দুহিতা, দুহিতা কণা, এটা হচ্ছে কি জনক। তাহলে জনক এই দুহিতাটার জন্ম দিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলবো যে একটা আলফা প্লাস একটা কি করলো দুহিতা। তাহলে ভর বেগের সংরক্ষণ লাগাবো, অঙ্ক হচ্ছে আমাদের এখান থেকে, হ্যাঁ ভর বেগের সংরক্ষণ যদি লাগাবো তাহলে আমরা কি বলবো, বিক্রিয়া পূর্বে ভরবেগ কি হবে 0 হবে, ভর হচ্ছে এ, তার মানে এ ইন্টু 0 ভর ইন্টু বেগ সমান আলফা কণা, আলফা কণা বলেছে ভি বেগে, তাহলে ভি বেগে আলফা, আচ্ছা আলফা কণার আগে ভর লিখে ফেলি, আলফা কণার ভর কত, একটি তেজস্ক্রিয় আলফা কণা বলেছে, তাহলে একটি তেজস্ক্রিয় আলফা কণার ভর হচ্ছে 4, যেহেতু হিলিয়াম 24, ঠিক আছে, হিলিয়াম 24, এটা হচ্ছে কি আলফা কণার ভর হচ্ছে 4, আলফা কণার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আমরা ভর সংখ্যা 4 লিখবো, 4 ইন্টু ভি বেগে, ঠিক আছে, প্লাস মনে করো দুহিতা এ কিন্তু ইউ বেগে গতিশীল হয়েছে, তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো ইউ বেগ, ঠিক আছে, ইউ বেগে। তাহলে এটার ভর সংখ্যা কত হবে, এটা যদি 4 হয়ে যায়, এ থেকে 4 হয়েছে, তাহলে এটার ভর ভর কত হবে a - 4, কি গো এটা এ ছিল, এটার ভর যদি 4 হয় এটা কত হবে a - 4, দিলে তো আমার ভর সংখ্যা সংরক্ষিত থাকবে, ইনটু ইউ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের ভর বেগের সংরক্ষণ। তো এখান থেকে আমরা বলতে পারি এটা তো 0, তাহলে a - 4 ইউ সমান 4v, বা এখান থেকে বলতে পারি ইউ সমান -4 বাই a - 4 ইন্টু এটা 4, এটা ইন্টু ভি হবে। এই মাইনাস চিহ্ন কি বলছে না, আলফা এবং এক্স রশ্মি, তাই তো, এটা কিন্তু সরি এক্স কণাটা, এক্স মানে হচ্ছে দুইটা কণা, এরা পরস্পর কেমন গতিশীল হবে, পরস্পর বিপরীত দিকে, মানে ডাইরেকশন হচ্ছে অপোজিট, ঠিক আছে। তো এই মাইনাস সাইন কেবলমাত্র ডাইরেকশন বোঝাচ্ছে যে ঠিক অপরিত মানে বিপরীত দিকে গতিশীল হবে, এই নিউক্লিয়াসটা যত বেগে গতিশীল হবে, মানে যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে কিন্তু এক্স দুহিতা গতিশীল হবে। তাহলে কোন অপশন হবে 4v/a - 4, অপশন সি হবে, দেখো অপশন সি হবে
4v/a-4। যাবো এর পরের কোশ্চেন, দেখো 13 নম্বর কোশ্চেন। বলছে একটি তেজস্ক্রিয় আইসোটপ এক্স এর অর্ধায়ু দিয়ে দিয়েছে 50 বছর। দেখো এক্স এর অর্ধায়ু দিয়েছে, আবার বলেছে একটি পাথরে, একটা পাথর রয়েছে, এই পাথরে এক্সও আছে ওয়াইও আছে, তো এক্স ইজ টু ওয়াই এদের অনুপাত হচ্ছে 1:15। তাহলে আমি লিখতে পারি এক্স এর অংশ কত, সমান 1 মোট অংশ 16, তাহলে একের 16। এবার এবার বলেছে টি হাফ, টি হাফ বলেছে কত 50 বছর 15 ইয়ার, তো এটা হচ্ছে এক্স এর অংশ। তাহলে এই যে পড়ে থাকা অংশ এক্স এর অংশ হচ্ছে এতটা, তো অতএব আমরা কি লিখতে পারি n/n0 ইকুয়ালস টু 1/16 লিখতে পারি। আর n/n0 মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার t/t হাফ ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার 4। তাহলে দেয়ার ফোর আচ্ছা এখানে আর একটু করে নিই আমরা, দিলে দেওয়ার পর করবো হাফ টু দি পাওয়ার টি আছে, টি থাক, টি হাফ কত, টি হাফ হচ্ছে 50 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারবো t/50 ইকুয়ালস টু 4 বা টি ইকুয়ালস টু 200 বছর। ঠিক আছে, দেখো আছে কিনা অপশন, অপশন 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 সরি 50 4 100 হয়, 50 4 হবে তো নাকি 4 হবে, এটা তো 200 বছর হবে অপশন, ও হ্যাঁ 200 বছর হবে, ঠিক আছে 50 4 200 বছর, ঠিক আছে। অপশন বি দেখো, অপশন বি দেওয়া আছে, অপশন বি আছে উত্তর, ঠিক আছে। তাহলে 200 বছর হবে উত্তর, হ্যাঁ 200 বছর, টি ইকুয়ালস টু 200, 50 গুণিতক 4 সমান 200। তো আশা করছি এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে। যাব এর পরের কোশ্চেন, দেখো 14 নম্বর কোশ্চেন, আর 5খানা কোশ্চেন আছে, পেশেন্সের সহকারে দেখো। বলছে নিম্নলিখিত কোন মৌলটির সঙ্গে আলফা কণার সংঘাতের ফলে নিউট্রন আবিষ্কৃত হয়। দেখো নিউট্রন কিভাবে আবিষ্কৃত হয়, চেডউইক বিজ্ঞানী চেডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে বেরিয়াম, বিই, ঠিক আছে, বেরিয়ামের সাথে আঘাত করা হয়েছিল, ঠিক আছে। আঘাত করার পর একটা কণা নিঃসৃত হয়েছিল, ওই কণাটার ভর মাপা গেল, মেপে দেখা গেল কি যে ওই কণাটার ভর যে তোমার আলফা কণা বা গামা কণা, ঠিক আছে, এদের ভরের থেকে একটু ডিফারেন্ট আসছে, ঠিক আছে। তো তো কার হতে পারে, তো দেখা গেল পরবর্তীকালে এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, তো সেখান থেকে পরবর্তীকালে চেডউইক প্রমাণ করে দেখিয়েছিলেন যে এটা হচ্ছে কি নিউট্রন কণা হবে। তো এই ছিল গল্প আমাদের বেরিয়াম থেকে নিউট্রন আবিষ্কারের একটা গল্প ছিল। তো বেরিয়াম, ঠিক আছে, উত্তর হচ্ছে কি বেরিয়াম, মনে রাখবে। চলো যাবো এরপরে 15 নম্বর কোশ্চেন, প্রোটনের আবিষ্কার হয়। দেখো কৃত্রিম বিঘটন যদি বলে, তো কৃত্রিম বিঘটন এই বেরিয়াম থেকেই সবকিছু হচ্ছিল, এই বেরিয়াম থেকেই কিন্তু, ঠিক আছে, প্রোটনের আবিষ্কার হয়েছে। তো বেরিয়াম 9 দিয়ে দিয়েছে, বেরিয়াম 4 9, ঠিক আছে, এখান থেকেই কিন্তু প্রোটনের আবিষ্কার হয়েছে। তো প্রোটনের আবিষ্কার আর নিউট্রন এগুলো কিন্তু কৃত্রিম ভাবে যদি বলে প্রোটনের আবিষ্কার, তাহলে কিন্তু বেরিয়াম, ক্লিয়ার। চলো এরপর দিয়েছে দেখো খুবই সহজ একটা নিউমেরিক্যাল, আর এরকম টাইপের নিউমেরিক্যাল কিন্তু ফাইনাল এক্সামে তোমাদের পড়ে থাকে, ফাইনাল এক্সামে কিন্তু পড়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এগুলোকে একটু আমরা করব। বলেছে এক্স একটা মৌল, এন আর এম, ঠিক আছে, বলছে একটি আলফা, তো চলো একটা আলফা করে দিই। তো একটা আলফা যদি হয় তাহলে তার ভর সংখ্যা কি হবে, এক্স পরে ওয়াই হবে, ঠিক আছে, আর দুটো বিটা, তাহলে এটা কি হবে n-2, ভর সংখ্যা 2 কমবে, পারমাণবিক ক্রমাঙ্ক 4 কমবে, তাহলে m-4 হবে। একদম ক্লিয়ার হয়েছে। দুটো বিটা যদি নির্গত হয় কি হবে, দুটো বিটা, তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক 2 বৃদ্ধি পাবে, তাহলে এক্স ওয়াই আমি ধরলাম জেড হবে, তাহলে n-2 + 2, তাহলে n হবে আর m-4 হবে। এটা এখান থেকে কি ঘটনা ঘটেছে, n-2 + 2, আর এখান থেকে এটা কি ঘটনা ঘটেছে n-1,
ঠিক আছে, n-1 আর n-1 n-2, যেহেতু আলফা, আলফা মানে কি n-2। এখানে ঘটনা ঘটেছে n থেকে 2 পারমাণবিক ক্রমাঙ্ক কমে যাবে, আর এখানে একটা বিটার জন্য পারমাণবিক ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, দুটো বিটা নিঃসরণ হয়েছে, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 বৃদ্ধি পাবে। কোন অপশনটা হবে দেখো, অপশন সি তে দিয়েছে রাইট আনসার। চলো যাবো এর পরের কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন বলছে বেরিয়াম 49 এর সঙ্গে আলফা কণার সংঘাত হয়েছে, দিয়ে কার্বন ছাড়া অপর কণাটা কি জানতে চেয়েছেন। বেরিয়াম 49, ঠিক আছে, আলফা কণা প্লাস আলফা, আলফা মানে হচ্ছে হিলিয়াম 24, বুঝতে পারবে কি না পারবে, তাই তোমরা আলফা লিখে ব্রেকেটে লিখে রাখবে হিলিয়াম 24, ঠিক আছে, লিখে রাখবে এটা। তো এখান থেকে কার্বন হয়েছে, কার্বন 6 12, এছাড়াও আরো একটা কিছু হবে, কি হবে বলো। তো এখানে দেখো ভর সংখ্যা কত, 9 4 কত হবে, 13 হবে, তাহলে ভর সংখ্যা 13 হয়েছে। আর পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কত হয়েছে, 4 2 6 হয়েছে। কোনো প্রবলেম হচ্ছে স্যার, কি প্রবলেম, কি প্রবলেম বিপ্লব, প্রবলেম কি? আচ্ছা দেখো এটা হচ্ছে 6, ঠিক আছে, তো 13 হচ্ছে তার ভর সংখ্যা, ভর সংখ্যা, এইটা হচ্ছে কি তার পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 6, এটা হচ্ছে কি প্রাথমিক, তাহলে অন্তিমেও সেটা থাকবে, অন্তিমে দেখো 12 আছে, নিশ্চয়ই ভর সংখ্যা 1 হবে। আবার দেখো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এখানে কত 6 আছে, দেখো মিলে গেছে, তাহলে নিশ্চয়ই 0 হবে, তাহলে 0 1, মানে ভর সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা 0, কে হয়, নিউট্রন হয়, নিউট্রন, ঠিক আছে, তাহলে অপশন ডি নিউট্রন। কিভাবে হবে আমি কিন্তু ডিটেলস আলোচনা করে দিলাম, ঠিক আছে, এইভাবে দেখতে হয়, ভর সংখ্যা সংরক্ষণ করতে হবে আর প্রোটন সংখ্যা সংরক্ষণ করে আমরা বুঝে নিব কার ডেফিসিয়েন্সি রয়েছে, মানে কে হতে পারে সেখানে। 18 বলছে নিম্নে বর্ণিত পরমাণু কেন্দ্রীয় বিক্রিয়ায় এক্সটা কি হবে। দেখো একটা নাইট্রোজেন আছে 7 14 প্লাস এক্স, এখান থেকে কার্বন 6 14 প্লাস বলছে হাইড্রোজেন 1 1, তাহলে এখানে ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত, আচ্ছা এ সমান টোটাল ভর সংখ্যা, মোট ভর সংখ্যা সমান 15, মোট প্রোটন কত 7, দেখো প্রোটন প্রোটন মিলে গেছে, ভর সংখ্যা 1 কম আছে 1 বাড়বে, তাহলে এই x আর কেউ না, এই x হচ্ছে নিউট্রন 0 1, দেখো দিলে 14 আর 1 কত হবে 15 হয়ে গেল, এপাশেও 15, আর 0 আর 7 7, এপাশেও 7, তাহলে এটা কি হবে, এটাও নিউট্রন হবে, ঠিক আছে। তাহলে কিভাবে বার করা হচ্ছে বুঝতে পারলে, এগুলো কিন্তু দেখো ডাব্লিউবি জেই তে এসেছিল, হ্যাঁ ডাব্লিউবি জেই তে এসেছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক। চলো যাবো এর পরের কোশ্চেন, দেখো 19 নম্বর কোশ্চেন, দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয়, দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয় কার সাহায্যে। দেখো দ্রুতগামী নিউট্রন মন্দীভূত করা হয় মানে এটা হবে কি মডারেটর, তাই তো, মডারেটর, মডারেটর মানে হচ্ছে নিয়ন্ত্রক, তাই তো, না এটা হচ্ছে মন্দক, মন্দক, মডারেটরটা হচ্ছে কি মন্দক, তাহলে মন্দক কি করে, দ্রুতগামী নিউট্রনকে স্লো করে দেয়, দ্রুতগামী নিউট্রনকে স্লো করে দেয়, কে এই কাজ করে। দেখো প্রশ্নে কিন্তু জিজ্ঞেস করতে পারে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে বড় প্রশ্ন না হলেও শর্ট কোশ্চেন হবে, কি বললাম, শর্ট কোশ্চেন হবে, বড় প্রশ্ন না হলেও একটা শর্ট কোশ্চেন হতে পারে। তাহলে মন্দক বা মডারেটর কাকে বলে, মডারেটর কাকে বলে,
এটা হচ্ছে ভারী জল ইউজ করা হয়, কি ইউজ করা হয়? ভারী জল বা গ্রাফাইট, ভারী জল বা গ্রাফাইট। তাহলে কি লিখবো আমরা? দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয় জলের মধ্য দিয়ে পাঠিয়ে, জল, ঠিক আছে, জল হবে, হ্যাঁ জল। আচ্ছা, এখানে আর একটু কথা এক্সট্রা আমি বলে রাখি, এটা তো মডারেটর বা মন্দক বলা হয়। মন্দক কি? দ্রুতগামী নিউট্রনকে স্লো ডাউন করে দেয়। এবার চেন রিঅ্যাকশন কে কমাবো কি হয় বলো? নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট নয়, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে নিউক্লিয় বিভাজন ঘটে, আর নিউক্লিয় বিভাজনের ফলে তাপ উৎপন্ন হয়। এই নিউক্লিয় বিভাজন এত দ্রুত হবে এবং এত হয়ে যাবে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তাই বিভাজনকে কমাতে গেলে কি করতে হবে? চেন রিঅ্যাকশনকে কমাতে হবে। আর চেন রিঅ্যাকশন কি করে কমবে? যদি নিউট্রনকে কমিয়ে দেওয়া যায়, তাহলে নিউট্রন শোষক হিসাবে কাজ করে কোথায়? এটাকে বলা হচ্ছে কন্ট্রোলার বা নিয়ন্ত্রক দণ্ড, নিয়ন্ত্রক দণ্ড, কন্ট্রোলার। এইটা হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম দণ্ড বা বোরন, ক্যাডমিয়াম বা বোরন ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে 19 নম্বর কোশ্চেন বোঝা গেল। আচ্ছা, 20 বলছে নিউক্লিয় সংযোজনে একটি ভারী নিউক্লিয়াস দুটি মাঝারি ভরের ও কিছু হালকা নিউক্লিয়াসে ভেঙে যায়। তাপীয় নিউট্রনের সঙ্গে সংঘাতে একটি হালকা নিউক্লিয়াস ভেঙে যায়। তাপীয় নিউট্রনের সঙ্গে সংঘাতে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে যায়। দুই বা তার বেশি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী ও কিছু হালকা নিউক্লিয়াস গঠন করে। আচ্ছা, নিউক্লিয় সংযোজন, দেখো বিভাজন আর সংযোজন দুটো কিন্তু আলাদা। বিভাজন মানে ভারী ভেঙে মাঝারি মাপের হালকা হয়, ঠিক আছে। এইটা এইটা এটা হচ্ছে নিউক্লিয়, এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, এই যে এটা। কিন্তু এখানে উত্তর বলেছে সংযোজন, তাহলে এটা হবে না। আচ্ছা, দেখো ডি তে বলেছে দুই বা তার বেশি হালকা নিউক্লিয়াস যুক্ত হচ্ছে, ঠিক আছে, যুক্ত হয়ে গিয়ে ভারী ও কিছু হালকা নিউক্লিয়াস। একটা হয়তো সামান্য ভারী, একটা হালকা, একটু হালকা হতে পারে, বা দুটো প্রায় সমান। তাহলে একটি ভারী ও কিছু সামান্য হালকা, কিছু সংখ্যক হালকা, খুব হালকা নয়, সামান্য হালকা। তাহলে এটাই হবে, ঠিক আছে। তাহলে দুটো হালকা জুড়ে গেল, একটা ভারী আর একটা সামান্য হালকা তৈরি করে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? নিউক্লিয় সংযোজন। আচ্ছা, আমরা তো লাস্টে চলে এলাম নাকি? একদম লাস্ট কোশ্চেন এটা আমাদের, ঠিক আছে। চলো, লাস্ট কোশ্চেন কি বলছে? বলছে একটি নিউক্লিয় রিঅ্যাক্টরে ইউরেনিয়াম 235 বিঘটনের ফলে উদ্ভূত ক্ষমতা, বলছে 1000 কিলোওয়াট। তাহলে ক্ষমতা পি দিয়েছে, কিলোওয়াট। তাহলে কি হবে? 1000 গুণিতক 10⁻³ এত ওয়াট করলাম, তাহলে 10⁻⁶ এত ওয়াট করলাম। এবার এখান থেকে এনার্জি কত হয় বলো? ওয়ার্ক ডান, এনার্জি, ক্ষমতা বার করতে হবে তো। তাহলে এনার্জি, ওয়ার্ক ডান মানে হচ্ছে এনার্জি, আর এনার্জি মানে কত? হ্যাঁ, কৃতকার্য মানে হচ্ছে শক্তি, শক্তি মানে হচ্ছে কত? পিটি, পি ইন্টু টি। এখানে বলে দিয়েছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়। তাহলে পি হচ্ছে 10⁻⁶ ইন্টু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, তাহলে জুল হয়ে গেল। 36 ইন্টু 10⁸ এত জুল হয়ে গেল আমাদের কৃতকার্য বা শক্তি। এবার এখানে বলেছে উদ্ভূত ক্ষমতা দিয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে U-235 বিঘটনের ফলে উদ্ভূত ক্ষমতা দিয়ে দিয়েছে। বলছে ইউরেনিয়াম 235 এর ভরের বিঘটন হলো, ইউরেনিয়াম 235 এর ভরের বিঘটন কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, তো আমরা কি জানি? E = mc² জানি, E = m × c স্কয়ার, ঠিক আছে, আইনস্টাইনের ভর আর শক্তি নিত্যতা সূত্র। এখান থেকে m সমান E/c এর হোল স্কয়ার। তো E এর মান এখানে বসাবো 36 × 10⁸ এত জুল, আর c এর মান হচ্ছে 3 × 10⁸ এর হোল স্কয়ার। তাহলে 36 × 10⁸ ডিভাইডেড বাই
9 ইন্টু 10⁻16 হবে, তাহলে 9 4 36, তাহলে 4 ইন্টু 10⁻−8, এত কি হবে গো, এত কেজি হবে। আচ্ছা, কেজি কে আমি কি করব, এখানে উত্তর কিন্তু মাইক্রোগ্রামে দিয়েছে, তাহলে 1 কেজি সমান কি হয়, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে কি বলবো এখানে বলো, দেখো কেজি, তাহলে কেজি কে গ্রামে প্রকাশ করলে 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 গ্রাম যদি আমি মাল্টিপ্লাইং করে দিই তাহলে কি হবে, 10⁻−5 হবে, তাহলে এটা হবে 4 ইন্টু 10⁻−5 এত গ্রাম হবে। আচ্ছা, এইটা সমান কি আমি করতে পারি, একটা 10 গুণ করলাম, একটা 10 ভাগ করলাম, তাহলে 10⁻6 গ্রাম হবে। এবার 10⁻6 গ্রাম মানে হচ্ছে মাইক্রোগ্রাম, তাহলে 40 মাইক্রোগ্রাম। তাহলে কিভাবে কনভার্সেশন করলাম বুঝতে পারলে, দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 40 কোথায় আছে দেখো, অপশন সি তে আছে। ওকে, তাহলে আমরা পুরো অলমোস্ট পুরোটাই কভার করলাম। ওকে, বলো, আশা করি সবার সুবিধা হয়েছে এবং সবাই বুঝতে পেরেছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, আর পরবর্তী ক্লাসে আমরা প্রবলেম সেট নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস বলতে নেক্সট ক্লাস কালকেই করব, ঠিক আছে, মানডে, ঠিক আছে, মানডে 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 মানডে। আচ্ছা, তোমরা আরো একটা সময় ক্লাস করতে পারো, ঠিক আছে, সময়টা হচ্ছে মনে করো দুপুরের দিকেও তোমরা ক্লাস করতে পারো, দুপুরের দিকে মনে করো 3টার দিকে, ঠিক আছে, 3 PM, কালকে রাত হবে, কালকে রাতে হবে। আচ্ছা, মন্ডে আমি টাইম দিয়ে দিচ্ছি, মন্ডে কিন্তু 9 PM, মন্ডে 9 PM ক্লাস হবে, ঠিক আছে, কাল রাত 9 ঘটিকায়, রাত 9টায়। এবার তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে যে ডে টাইমে যদি ক্লাস করা হয় দুপুর, হ্যাঁ মানে এই 11টা 12টার দিকে দিলে তোমাদের টাইমের ওয়েস্ট হবে না, ওই টাইমগুলো তোমরা মোবাইল খুলে বসে যে যার তোমরা ক্লাস করতে পারবে। বা দুপুরের টাইমগুলো, ঠিক আছে, 3টার দিকে, হ্যাঁ 2:30 3টা, ওই টাইমগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে ক্লাস করতে পারবে। বলো তোমাদের কোন টাইমটা খুবই কমফোর্ট, রাত 9টা না দুপুর ওই 2:30 3টা, ওই টাইমটা হচ্ছে কমফোর্ট কোনটা, ঠিক আছে, একটু লিখে জানাবে কমেন্ট সেকশনে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টায় আর একটা লাইভ সেশন, আমরা আলোচনা করব নিউক্লিয়াসের প্রবলেম সেট 1 নিয়ে, ঠিক আছে। সো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।